ফুলশয্যার ঘরে সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে। তখন ঝিল সাক্ষ্যকে বলে, আপনি আমার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। তখন সাক্ষ্য বলে, ঝিল, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের পাশে দাঁড়িয়েছি। এই বলে সাক্ষ্য ও ঝিল একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন সাক্ষ্য ঝিলকে কিস করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাওয়া দাওয়ার সব ঝামেলা মিটে গেলে বাড়ির পরিবেশটা একটু শান্ত হয়। ধীরে ধীরে সবাই ফুলশয্যার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। ঘরের ভেতরটা ফুল, আলো আর ধূপের গন্ধে ভরে যায়। ঝিলকে সাজিয়ে তোলা হয় লাজুক বৌদির মতো করে। তার চোখে মুখে চিন্তার ছাপ থাকলেও ভিতরে ভিতরে সে খুবই নার্ভাস। সাক্ষ্য তখন এদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সারাদিনের ঘটনার পর সে বুঝতে পারছে ঝিল কতটা কষ্ট পেয়েছে। ফুলশয্যার ঘরে ঢোকার আগেই সে এক গভীর নিঃশ্বাস নেয়। ঘরে ঢুকতেই দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সাক্ষ্য আস্তে করে বলে ওঠে, আজ যা হয়েছে সব কিছু ঠিক ছিল না। আমি চেয়েছিলাম যেন তুমি কষ্ট না পাও, কিন্তু সেটা আমি করতে পারলাম না। তখন এ কথা শুনে ঝিল নিজেকে আর ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। তখন ঝিল বলে, আজকের অনুষ্ঠানে দাদু আর মেচকা খেতে চাইলেন না। আমার জন্য এই বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি হলো। আমি কি আদৌ এই বাড়ির যোগ্য? আমি কি কখনো পারবো তাদের যোগ্য হয়ে উঠতে? তখন সাক্ষ্য ঝিলের হাত ধরে আর বলে, ঝিল, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। দাদু আর মেচকা আজকে আমার ওপরে রেগে আছে, তোমার ওপর নয়। আমি কথা দিচ্ছি, আমি সব কিছু ঠিক করে দেবো। তুমি শুধু আমার পাশে থেকো। তখন ঝিল নিচু গলায় বলে, আমি শুধু চাই আমরা দুজন একে অপরকে বুঝি। বাইরের লোক কে কী বলল সেটা আমার কাছে কোনো কিছুই নয়। এই কথায় সাক্ষ্য একটু অবাক হয়ে যায়। সে তখন বুঝতে পারে ঝিল শুধু সহ্য করছে না, সে সম্পর্কটা আগলে রাখারও চেষ্টা করছে। সাক্ষ্য তখন ধীরে ধীরে ঝিলের পাশে বসে এবং ঝিলকে জড়িয়ে ধরে। তখন ঝিল বলে, সবাই বদলাবে কি না জানি না, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি সব কিছু ঠিক করে নিতে পারবো। তখন সাক্ষ্য বলে, আমি থাকবো। হয়তো সব কিছু একদিনে ঠিক হবে না, কিন্তু আমি চেষ্টা করে চলবো। তারপর রাত আবারও গভীর হয়ে যায়। ফুলশয্যার ঘরে আবারও নীরবতা নেমে আসে। ঝিল চুপ করে বসে থাকে। তার মনে অনেক প্রশ্ন, অনেক না বলা কথা। সাক্ষ্য সেটা বুঝতে পারে। সে আর দেরি না করে আস্তে করে বলে ওঠে, তুমি ভয় পাচ্ছ তাই না ঝিল? তখন ঝিল একটু মাথা নেড়ে বলে, ভয় না, কিন্তু অচেনা লাগছে সব কিছু। নতুন মানুষ, নতুন বাড়ি, আর আজকের ঘটনাগুলো। তখন সাক্ষ্য শান্ত গলায় বলে, আমি জানি আমার বাড়ির পরিবেশটা সহজ না, কিন্তু আমি চাই তুমি নিজেকে একা মনে করো না। এই সময় বাইরে থেকে কয়েকজনের হাসি ঠাট্টার শব্দ আসে। আবারও মনে হয় বাড়ির মানুষজন তাদেরকে নিয়েই আলোচনা করছে। ঝিল তখন একটু অস্বস্তি বোধ করতে থাকে। তখন সাক্ষ্য সেটা লক্ষ্য করে বলে, ওদের কথা নিয়ে তুমি এখন আর ভেবো না। এই ঘরে শুধু তুমি আর আমি। তখন ঝিল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। সে বলে, আজ তুমি যেভাবে আমাকে সাপোর্ট করছো সেটা আমি কখনো ভুলবো না। তখন সাক্ষ্য হালকা করে হাসে আর বলে, আমরা যদি এক থাকি তাহলে কোনো কিছুই হবে না। এদিকে তখন দেখা যায় যে ঋষভ আর ভ্রমর কথা বলছে। ভ্রমর ঋষভকে জিজ্ঞাসা করছে, যে ঋষভ, আজকে তো বাড়িতে এত বড় একটা ঝামেলা হয়ে গেল। দাদু, মেচকা কেউ ঝিলের হাতে খেতে চাইছিল না। তখন ছোট কাকি তাদেরকে বুঝিয়ে তখন ঝিলের হাতে খেতে রাজি হয়েছে। আচ্ছা, আদৌ কি তারা মেনে নেবে কখনো ঝিলকে এই বাড়ির বউ হিসেবে? নাকি ঝিলকে সারা দিন সব সময় এভাবে অপমান করে চলবে, ওকে ডিসরেসপেক্ট করবে? তখন একথা শুনে ঋষভ বলে, ভ্রমর, তুমি এসব নিয়ে ভেবো না। ঝিলকে হয়তো তারা আজকে মেনে নিচ্ছে না, কিন্তু দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ভ্রমর বলে, আচ্ছা ঋষভ, যদি এমনটা আমার সাথে ঘটে যেত তখন কি হতো? তখন এই কথা শুনে তো ঋষভ হতবাক হয়ে থাকে। সে ভ্রমরের দিকে তাকিয়ে থাকে। তখন ঋষভ বলে, যে ভ্রমর, তুমি এইসব নিয়ে কেন ভাবছো? এমন কিছু তো হবে না তোমার সাথে। তুমি শুধু শুধু এসব নিয়ে ভেবে নিজেকেই কষ্ট দিচ্ছ। তাই তুমি এসব নিয়ে ভেবো না। তুমি যেটা হচ্ছে সেটার সাথেই তুমি মিলিয়ে চলতে শুরু করো। দেখবে তাহলে আর জীবনে কখনো তুমি কষ্ট পাবে না। আর এখন যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। সাক্ষর ভালোর জন্যই হচ্ছে। সাক্ষ্য তার জীবনটা ভালো করে কাটাতে পারবে। সে হয়তো চৈতির সাথে জীবনটা ভালো করে কাটাতে পারতো না, কিন্তু হ্যাঁ, চৈতির সাথে বিয়ে করলে তারপরের পরিবারটা, মানে আমাদের পরিবারটা হয়তো হাসি খুশি থাকতো। কিন্তু দেখবে আজকে হয়তো পরিবারটার মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু দিন যেতে যেতে একদিন না একদিন ঠিক এই পরিবারে আবারও আগের মতো শান্তি ফিরে আসবে। তখন আবারও সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে তখন দূর থেকে, মানে তিতির এই কথাগুলো শুনছিল। তিতির এই কথা শুনে তো রেগে যায়। তিতির তখন মনে মনে বলে, না,
ওই ভ্রমরের সাথেও ঠিক এমনটাই হবে। ভ্রমরকে কখনোই আমি ঋষভের সাথে এক হতে দেব না। আমি ঋষভকে আমি নিজের করে নেব। আমি তার জন্য সমস্ত কিছু করতে রাজি আছি। এদিকে ঠিক সেই সময় দেখা যায় চোট কাকি ছোটদার সাথে কথা বলে সেখানে চলে আসে। আর সেখানে এসে দেখে যে তিতির আড়াল থেকে ঋষভ ও ভ্রমরের কথাগুলো শুনছে। তখন এই ছোট কাকি বলে ওঠে যে কী ব্যাপার তিতির, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এইভাবে আড়াল থেকে কি তুমি ভ্রমর আর ঋষভের কথাগুলো শুনছো? তখন সেখানে ছোট কাকিটিকে দেখে তিতির অবাক হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায়। সে মনে মনে বলে, আমি যে কথাগুলো বললাম সেগুলো কি তিনি শুনে ফেলেছেন নাকি? তখন তিতির কিছু না বলেই সেখান থেকে ঝটপট চলে যায়। আর তারপর দেখা যায় ছোট কাকি ভ্রমরের সাথে কথা বলতে চলে আসে। তখন সেখানে এসে বলে, ভ্রমর, তুমি যে এখানে কথা বলছিলে, এখানে কিন্তু তিতির আড়ালে দাঁড়িয়ে তোমাদের কথাগুলো শুনছিল। তখন এই কথা শুনে তো ভ্রমর অবাক হয়ে যায়। তখন ঋষভ জিজ্ঞাসা করে, তিতির এখানে দাঁড়িয়েছিল কেন? সে এখানে কি করছিল? তখন ছোট কাকি বলে, কেন? তোমাদের কথা শুনছিল। তোমরা কি প্ল্যানিং করছিলে, কি ডিসকাস করছিলে, সেই কথাগুলোই তো আড়ালে দাঁড়িয়ে এসে শুনছিল। তখন ভ্রমর এই কথা শুনে তার মনটা খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবে, নিশ্চয়ই তিতির আবারও কোনো ঝামেলা পাকানোর জন্য সে আমাদের কথাগুলো শুনছিল। সে আমাদের মধ্যে ঝামেলার চেষ্টা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। সে নিশ্চয়ই আবারও নতুন কোনো ফোন দিয়ে আঁটবে। সে আবারও নতুন ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে চলবে। এই ভেবে সে তার মনটা খারাপ হয়ে যায়। তখনই ছোটকিকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার ভ্রমর, তুমি এই কথা শুনে এইভাবে কী চিন্তা করছো? তখন ভ্রমর বলে, না, তেমন কিছু ভাবছি না, আমি শুধু তিতিরের কথাটাই ভাবছিলাম। এরপর দেখা যায় স্বাক্ষর বাবা সেই মুহূর্তে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে সবাই দেখছে যে সবাই নীরবতা মানে চুপচাপ বসে আছে। তখন সেখানে ভ্রমরকে এসে জিজ্ঞাসা করে যে, ভ্রমর, বাড়িতে কি হয়েছে? আজকে তো সারাটা দিন আমি হসপিটালে ব্যস্ত ছিলাম, কাজের জন্য আমি বাড়িতে আসতে পারিনি। বাড়ি থেকে সমস্ত রিচুয়াল, ঝিলের ওই ভাত খবরের অনুষ্ঠান সব কিছুই কি ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো নাকি? তখন ভ্রমর এই কথা শুনে একটু কিছুক্ষণ চুপ হয়ে থাকে। তারপর সারাদিন যা যা ঘটেছে সব কিছু বিস্তারিতভাবে তার বাবাকে মানে স্বাক্ষর বাবাকে খুলে বলে। তখন এই কথা শুনে তো স্বাক্ষর বাবা অবাক হয়ে যায়। স্বাক্ষর বাবা তখন বলে, আমি আজকে সারাটা দিন একটু বাড়িতে আসতে পারিনি, তার মধ্যে এত কিছু হয়ে গেল। আর একটা দায়িত্ব, একটা রিচুয়াল, সেটাও ভালোভাবে কেউ সম্পূর্ণ করতে পারলো না। আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে কি কোনো কাজটাই ভালোভাবে সম্পূর্ণ হবে না? এই বলে সে রাগে গজরাতে গজরাতে সেখান থেকে চলে যায়। এদিকে ভ্রমর কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে এবং সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে যে ঝিলকে সবাই কিভাবে অপমান করেছে, সবার সামনে কিভাবে হেনস্থ করেছে। সেই কথাগুলোই ভাবতে থাকে এবং সে ঝিলের জন্য একটু কষ্ট অনুভব করতে থাকে। এরপর দেখা যায় স্বাক্ষর বাবা যখনই রুমে যেতে যায় তখনই দেখে যে সেখানে চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে তো স্বাক্ষর বাবা অবাক হয়ে যায়। তখন স্বাক্ষর বাবা চৈতির কাছে যায় আর গিয়ে বলে, চৈতি, তুমি এখানে কি করছো? তোমাকে তো কেউ আজকে ইনভাইট করেনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? নিশ্চয়ই সারাদিন তোমার জন্যই এই বাড়িতে ঝামেলা সৃষ্টি হয়েছে। তুমি না আসলে তো এখানে এমন কিছু হতো না। তোমার জন্যই তো এই বাড়িতে একটার পর একটা অশান্তি লেগেই রয়েছে, তাই না? তাহলে তুমি এখনও এখানে কি করছো? তুমি চলে যাও। তুমি এই বাড়িতে এক মুহূর্তের জন্য আর থাকবে না। এই বলে স্বাক্ষর বাবা চৈতিকে অপমান করতে থাকে।